আসসালামু আলাইকুম। গত ব্লগে গোলাম কিবরিয়া আইডি থেকে নাহার আপু কমেন্ট করেছিলেন যে এটা কোথা থেকে কিনেছেন আর এর ভিতরে কি দিলেন, কত দাম নিল আপু সব জানাবেন। নাহার আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আমি যে জিনিসটা বের করলাম হাতে রয়েছে আমার, সেটাকে কয়লা বলে, চারকোল। গোল গোল এই কয়লাটা এই প্যাকেটের ভেতরে প্রায় 10টার মতো থাকে। তো আমার বেশ কয়েকটা ইউজ করা হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে বাখুর। এইটা হচ্ছে ওত ফাজা ফ্লেভারের। তো আমি যে পেস্টটা থেকে নিয়েছি সেই পেস্টটার স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর যদি সম্ভব হয় তাহলে আমি কমেন্টে ওনাদের পেজের লিঙ্কটাও দিয়ে দিব, ওখানে ঢুকে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে বাখুর যেটা রয়েছে কেক আকারের মতো রয়েছে, কিছু চকলেট থাকে না যে একটু এরকম ডিজাইন করা। তো এটা হচ্ছে টুইজার নিলাম আমি হাতে। তো টুইজার দিয়ে হচ্ছে এই বাখুরটাকে এখান থেকে বের করে এনে এই জ্বলন্ত কয়লার উপরে রাখতে হয়। আর কয়লাটাকে আমি আপনাকে দেখাচ্ছি। আমার এই যে পাশে দেখছেন, আমি এখন যেটা ধরবো গ্যাস লাইটার, খয়েরি কালারের রয়েছে, এই যে হাতে নিলাম। এটা হচ্ছে যে গ্যাস লাইটার। আপনি চাইলে এভাবেও কিন্তু ধরিয়ে নিতে পারেন, অথবা আমার মতো কিন্তু চুলা থেকেও কিন্তু বেশ পরিমাণে একদম আগুনের মধ্যে এই যে এভাবে করে পুড়িয়ে টুইজার দিয়ে ধরে বার্নারের উপরে রাখতে পারেন। এরপরে বাখুরটাকেও টুইজার দিয়ে ধরে আপনি এই জ্বলন্ত কয়লার উপরে রাখলেই ধোঁয়াটা বের হবে এবং স্মেলটা বের হবে। তো এখানে কয়লাটা জ্বলেছে কিভাবে সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি ফু দিয়ে দেখলে বুঝতে পারবেন যে কয়লাটা চতুর সাইডে আগুন ধরে গেছে এবং লাল লাল হচ্ছে। দেখেন, আমি কিন্তু জ্বলন্ত কয়লার উপরে বাখুরটাকে দিয়ে দিয়েছি। তো আপনি কিন্তু চাইলে এই যে টুইজার এটাও অর্ডার না করতে পারেন, গ্যাস লাইটার যেটা রয়েছে সেটা অর্ডার না করতে পারেন, খরচ আর একটু কমানো যেতে পারে। তো আমি এখন বার্নারের উপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো আমার টোটাল সব কিছু মিলে এখানে আমি 2370 টাকার জিনিসপত্র নিয়েছি, ডেলিভারি চার্জ সহ। তো আর বাখুরটা ছিল কিন্তু 40 গ্রাম। আপনি বিভিন্ন গ্রামের চাইলে আরও বেশি পরিমাণে নিতে পারেন, আরও দামি বাখুরও নিতে পারেন। তো আমি এখানে মোটামুটি আমার অ্যাফোর্ডেবল যেটা হয়েছে আমি সেটা নিয়েছি। আর যদি কারো কাছে বার্নার থেকে থাকে, অর্থাৎ এই ধরনের জিনিসটা থেকে থাকে, তাহলে শুধুমাত্র তারা বাখুর কিনলেই কিন্তু হয়ে যায়, চারকোলটা কিনলেই হয়ে যায়, খুব বেশি দাম পড়ে না। আর বাখুরের দাম নিয়েছিল আমার কাছে ওই ওত ফাজার যে স্মেলটা, ওটা ছিল 550 টাকা। এই তো আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ডিটেলসে সব কিছু। আর একটা কয়লা কিন্তু একবারেই পুড়ে যায়, আর বাখুর যেটা দেখলেন ওটা একবারেই পড়ে যায়। তা প্রায় 15-20 মিনিটের মতো করে যদি কয়লাটা সুন্দর করে ধরে, তাহলে 15-20 মিনিট এভাবে ধোঁয়াটা জ্বলতে থাকবে এবং স্মেলটাও বের হবে। তো বাখুরটা আমি আপনাকে উদ্দেশ্য করে ডিটেলসে দেখিয়ে দিলাম, এবং আরও 2-3 জন আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন। আশা করছি যে আপনারা যদি ব্লগটা দেখে থাকেন তো এটা আপনাদের উপকারে আসবে। তো বাখুরটাকে জ্বালিয়ে দিয়ে ড্রয়িং রুমে রেখে তারপরে হচ্ছে আমি সকালবেলা নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। রুটি সেকে নিলাম, এখন হচ্ছে কিছু আম কেটে নিব। আজকের ব্লগটা যারা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে যদি আজকের ব্লগটা ভালো লেগে যায় তো মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অসংখ্য আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। আর আশা রাখছি কাছে বা দূরে যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার গতদিনই ব্লগ দেওয়ার ডেট ছিল, কিন্তু আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটু নাকে নাকে হয়ে গেছে। মূলত গত 2-3 দিন থেকে, 2-3 দিন না তারও বেশি হবে, 4-5 দিনই হবে। তো 4-5 দিন আমি বেশ কিছুটাই শারীরিকভাবে অসুস্থ। চেষ্টা করেছিলাম যে গতদিন ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে, কিন্তু এক হচ্ছে শারীরিক অসুস্থতা, দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের ভাইয়া বাসায় ছিল, সে টোটালি ফোনের কাছে আসতে দেয় না, আমি গত ব্লগে বলেছি, যার কারণে আর ভিডিও দিতে পারিনি। তো আপনাদেরকে উদ্দেশ্য করিয়ে আমি কিন্তু দেখিয়ে দিলাম যে বার্নারটা কিন্তু আমি টেবিলের আরও কাছাকাছি নিয়ে এসেছি, এবং ধোঁয়াটা বেশ কতক্ষণ পর্যন্ত বের হয়েছে। আমাদের খাওয়াটা শেষ হয়েছে তখনও কিন্তু ধোঁয়া বের হচ্ছিল। আর এই যে দেখেন, নিজের জন্য মশলা চা করে নিয়েছি, আর এখন হচ্ছে ডায়াবেটিসের ওষুধ নাপা খাবো, ডেজলর খাবো। ডেজলরটা পরে খেয়েছিলাম, এটার ক্যামেরায় আমি আসলে ধারণ করতে পারিনি। তো যাই হোক, আমার একটু কাশিও হচ্ছে, জ্বর আছে সাথে, আর ঠান্ডা সর্দি লেগেছে আর কি। এই তো
প্রচণ্ড রোদ উঠেছে, সেটা আপনাদেরকে দেখালাম। এরপরে কিচেনে চলে এসেছি। কিচেনে এসে যে কাজগুলো করছি সেটা হচ্ছে যে সকালবেলা খাওয়ার পরের যে এঁঠো থালা বাসনগুলো সেগুলো একটু মেজে ধুয়ে নিচ্ছি। তো যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন আর আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে এসেছেন, আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তো অনুরোধ থাকছে আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে সবার আগে আপনার কাছে আমার ব্লগগুলো পৌঁছে যাবে। আপনি চাইলে আপনি আপনার সুবিধা মতো সময় সেগুলো দেখে নিতে পারবেন। তো এই তো আমি আমার সব এঁঠো থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্লাস মগগুলো আমি গ্লাসের স্ট্যান্ডে রেখে দিচ্ছি। এতক্ষণ তো আমি 2 বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করেছি আর সেগুলো থালাবাটি ধুয়ে রেখেছি। আপনাদের ভাইয়া কিন্তু মর্নিং ওয়াকে গিয়েছিল, এসেছে, এখন আমাকে বলছে তার খাবারটা রেডি করে দিতে। মোটামুটিভাবে এখন হচ্ছে যে তার জন্য 2টা ডিম তেল ছাড়া ভেজে নিব। এখানে মরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো ডিমটাকে তার উপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটু ঢেকে দিব। আর এখানে যেহেতু একদমই টোটালি কোনো তেল ইউজ করিনি, তাই উল্টানোর জন্য আমি শুধু চতুর সাইড দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি। সে যেহেতু একটু হেলদি ফুড খায় আর আমাকে বলেছে ঘি দিতে, তেল ইউজ না করতে, তো আমি সেভাবেই করছি। আর এখানে আপনাদের ভাইয়া কিছু সবজি সিদ্ধ করে নিবে, তো তার জন্য হচ্ছে গিয়ে কয়েক ধরনের সবজি সে নিজেই চপিং বোর্ডে কেটে নিচ্ছে। আর ওটা শুধুমাত্র লবণ দিয়ে মেখে তারপরে হচ্ছে অল্প পরিমাণ পানি দিয়ে এই সবজিটাকে এই তাওয়াতেই সিদ্ধ করে নিবে এবং এটাই সে খাবে। আজকের ব্লগে আমি অনেক কাজ করেছি এবং অনেক কাজও আপনাদের সাথে শেয়ার করেছি। মূলত বলতে গেলে দুপুরের কোনো রান্নাবান্নাই আপনাদের সাথে শেয়ার করিনি। আর সেই সাথে কিন্তু ব্লগটা একটু বড় হয়ে গেছে, তো আমি আপনাদেরকে সরি বলে নিচ্ছি। কাজ করতে করতে কিছু মোটিভেশনাল কথা আপনাদের সাথে আলোচনা করি। আজ জীবনের জন্য 15টি বড় বাধা নিয়ে আলোচনা করব, যেগুলো জয় করলে জীবনের সফলতার স্বাদ পাওয়া যাবে। তো এখানে প্রথমে আমি যে কাজ করছি সেটা হচ্ছে আমি কিছু জিনিসপত্র রিফিল করব, অয়েল জারে অয়েল রিফিল করব, এছাড়া চা পাতি, দুধ, তাছাড়া আরও অনেক কিছু রয়েছে। তো আপনারা সেগুলো দেখতে থাকেন আর আমি এক এক করে নাম্বারিং করে পয়েন্টগুলো বলতে থাকি। আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো কোন ভয়গুলো বা বাধাগুলো আপনারা দূর করলে জীবনে সফলতার স্বাদ পাবেন সেগুলোই আমি আজকে আলোচনা করছি। 1. অতিরিক্ত ভয়। ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। ব্যর্থ হওয়ার ভয়, মানুষ কি বলবে সেই ভয়, ভবিষ্যতের ভয়, এসব কারণে অনেক মানুষ নিজের স্বপ্নই শুরু করতে পারে না। ভয় মানুষকে তার আসল ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখে। 2. আলসেমি ও কাজ পিছিয়ে দেওয়া। আজ না কাল করব। এই অভ্যাস ধীরে ধীরে জীবনকে পিছিয়ে দেয়। আলসেমি শুধু সময় নষ্ট করে না, এটি আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। সফল মানুষেরা কাজ শুরু করে আর ব্যর্থ মানুষেরা শুধু ভাবতে থাকে। 3. আত্মবিশ্বাসের অভাব। নিজের উপর বিশ্বাস না থাকলে প্রতিভাও কাজে লাগে না। অনেক মানুষ যোগ্য হওয়া সত্ত্বেও শুধু আত্মবিশ্বাসের অভাবে বড় সুযোগ হারিয়ে ফেলে। নিজের শক্তিকে বিশ্বাস করা সফলতার প্রথম ধাপ। 4. নেতিবাচক চিন্তা। সবসময় খারাপ দিক ভাবতে থাকলে মন দুর্বল হয়ে যায়। নেতিবাচক চিন্তা মানুষকে হতাশ, অস্থির ও দুর্বল করে তোলে। ইতিবাচক চিন্তা না থাকলে সামনে এগোনো অনেক কঠিন হয়ে যায়। 5. ভুল মানুষের সঙ্গ। মানুষ তার পরিবেশের মতো হয়ে যায়। খারাপ বন্ধু, নেতিবাচক মানুষ বা ভুল সম্পর্ক জীবনের গতি নষ্ট করে দেয়। ভালো মানুষের সঙ্গ জীবনকে উন্নতির দিকে নিয়ে যায়। 6. রাগ নিয়ন্ত্রণ করতে না পারা। এক মুহূর্তের রাগ অনেক বছরের সম্পর্ক নষ্ট করতে পারে। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত পরে অনুশোচনার কারণ হয়। ধৈর্য ও নিয়ন্ত্রণ জীবনের বড় শক্তি। 7. হাল ছেড়ে দেওয়ার মানসিকতা। জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু যারা সামান্য সমস্যাতেই থেমে যায় তারা কখনো বড় কিছু অর্জন করতে পারে না। সফল মানুষেরা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে জানে। 8. সময়কে মূল্য না দেওয়া। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। অনেক মানুষ সময়ের গুরুত্ব না বুঝে জীবন নষ্ট করে ফেলে। যে সময়কে সম্মান করে সময়ও তাকে সফলতা দেয়। 9. লক্ষ্যহীন জীবন। যার জীবনে কোনো লক্ষ্য নেই সে দিকহীন নৌকার মতো। লক্ষ্য না থাকলে মানুষ বুঝতে পারে না তাকে কোথায় পৌঁছাতে হবে। একটি পরিষ্কার লক্ষ্য জীবনকে অর্থপূর্ণ করে তোলে। 10.
অতিরিক্ত আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া। শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাস্তবতা ও যুক্তি ছাড়া নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ক্ষতির কারণ হয়। 11, অন্যের সাথে নিজেকে তুলনা করা। অন্যের সফলতা দেখে নিজেকে ছোট ভাবা আত্মসম্মান নষ্ট করে। প্রত্যেক মানুষের জীবন ও সময় আলাদা। নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 12, অর্থের সঠিক ব্যবহার না জানা। অর্থ উপার্জনের চেয়ে অর্থ পরিচালনা করা বেশি গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় খরচ ও পরিকল্পনার অভাব ভবিষ্যতে বড় সমস্যার সৃষ্টি করে। 13, শৃঙ্খলার অভাব। প্রতিভার চেয়ে শৃঙ্খলা বেশি শক্তিশালী। নিয়মিত ভালো অভ্যাস না থাকলে বড় লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে যায়। ছোট ছোট নিয়মই বড় সফলতা তৈরি করে। 14, অহংকার ও শেখার অনীহা। যে মানুষ মনে করে যে সব জানে তার উন্নতি থেমে যায়। শেখার মানসিকতা না থাকলে মানুষ ধীরে ধীরে পিছিয়ে পড়ে। সর্বশেষ নাম্বারটা হচ্ছে 15, ধৈর্যের অভাব। আজকের পৃথিবীতে সবাই দ্রুত ফল চায়, কিন্তু বড় সফলতা সময় ও ধৈর্যের মাধ্যমে আসে। যারা অপেক্ষা করতে জানে তারাই শেষ পর্যন্ত বড় কিছু অর্জন করে। আচ্ছা, এই 15টা পয়েন্ট যদি আপনাদের কোথাও ইন্সপিরেশনে বা আপনাদের কাজে উৎসাহ যোগাতে অথবা আপনাদের জীবনে কোথাও কোনো পরিবর্তন আনতে যদি সহায়তা করে, এই কারণেই আপনাদের সাথে আমার শেয়ার করা। আমি যখন একা একা থাকি তখন নিজেকে বিভিন্নভাবে আমি মোটিভেট করার চিন্তা করি বা ইচ্ছা হয় আমার, তখন কিন্তু আমি এই ধরনের কিছু টপিকস বা এই ধরনের কিছু জিনিস আমি নিজেই নিজের মাথাতে দেওয়ার চেষ্টা করি। আর আমাদের জীবনের সাথেই কিন্তু এত কিছু সম্পৃক্ত। আমি অনেক দিন থেকেই চিন্তা করছি যে আমি নিজেও আসলে কিছু একটা শুরু করব, কিন্তু অতিরিক্ত ভয় থেকে না আমি সেটা পারছি না। আর আলসেমি জিনিসটা আমার ভিতরে অতটা বেশি নাই। আমি আসলে এটা নিজেকে আমি বুঝতে পারি যে কাজ আমি পিছিয়ে রাখি না, বরঞ্চ কাজগুলো আমি আরও অ্যাডভান্স করে রাখার চেষ্টা করি। এটা আমার ভিতরে নাই যে অলসতা। আর শৃঙ্খলাবোধ, আমি যথেষ্ট ডিসিপ্লিন ওয়েতেই আমি আমার সাংসারিক জীবনের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। সংসার ছাড়াও যখন আমি অন্য কোনো কাজ করেছি বা অফিসে যখন চাকরি করেছি তখনও কিন্তু আমি যথেষ্ট ডিসিপ্লিন ওয়েতেই আমি কাজগুলো করেছি, এবং বাচ্চাদের পড়ালেখাগুলো এখনও সাংসারিক জীবনে কিন্তু আমি আমার পারিবারিক জীবনে কিন্তু আমি খুব ডিসিপ্লিন ওয়েতেই করানোর চেষ্টা করি। তো একটা জিনিস পারি না, যেটা হচ্ছে যে রাগটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। মানে এইটা আমার জন্য খুবই একটা বাধা বলতে পারেন। তো আর যে জিনিসগুলো আছে মোটামুটিভাবে হাল ছেড়ে দিতে আমি আসলে ওইভাবে মানে ওইভাবে আসলে মেনে নিব না। হাল আমি একবার এই যে যখন ইউটিউবিংয়ের কাজটা আমি ছেড়ে দিয়েছিলাম, ওইটা হচ্ছে যে একটা কষ্ট থেকে বা জীবনের অনেক মান অভিমান থেকে আসলে আমি কাজটা ছেড়ে দিয়েছিলাম। তো একটা সময় যে কিন্তু আমরা হাঁপিয়ে উঠি, যেহেতু মানুষ তো রক্ত মাংসে গড়া মানুষ, আমাদের ভিতরে কিছু দুঃখ, মান অভিমান, ভুল বোঝাবুঝি থাকে। তো অনেক কিছুর মানে ভেতর দিয়ে আসলে আমি ইউটিউবিংয়ের কাজটা ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, আবারও তো নিজেকে মোটিভেট করে আবারও কিন্তু আপনাদের সাথে আমি কাজ করে যাচ্ছি। তো যাই হোক, আজকের এই 15টা পয়েন্ট আলোচনা করার একটাই কথা হচ্ছে যে আমি তো কাজ করছি, সাথে যদি কিছু ভালো কথাগুলো আপনাদের সাথে তুলে ধরতে পারি বা শেয়ার করতে পারি, দেখা যাচ্ছে যে অনেকের জীবনের অনেক কিছু পরিবর্তন হতে পারে, বা আপনারা আমার একটা কথা শুনলেও কিন্তু আপনারা মোটিভেটেড হয়ে জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো এই যে দেখেন, আজ কিন্তু আমি 3 মিনিটে আমার মাইক্রোওয়েভ ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। মাত্র 2 টুকরা লেবুর স্লাইস নিয়ে আমি একটুখানি পানি দিয়ে 3 মিনিট আমি এখানে একটু ওভেনে গরম করে নিয়েছিলাম। যখন ওভেনে বাষ্পটা উঠে গিয়েছে, ময়লাটা নরম হয়ে গেছে, তারপরে কিন্তু আমি লেবুটা ঘষে ঘষে সব কিছু একদম তুলে নিয়েছি। এরপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি 2 বার ভিজিয়ে ওভেনটাকে মুছে নিয়েছি। আর আমার ওভেনটা এখন পুরো ক্লিয়ার, এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ ঈদ চলে যাওয়ার পরে কিন্তু আমি বাসায় বেশ কয়েকবারই এই মাংস, কলিজা, ভুঁড়ি রান্না করার ভেতরেই রয়েছি। তো দেখা যাচ্ছে যে গরম করে করে খেতে খেতে কিন্তু ওভেনটাও একটু বেশি নষ্ট হচ্ছে। আর চিন্তা করলাম যে বেশি নোংরা হতে দেওয়া যাবে না, এটা যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি পরিষ্কার করতে গিয়েও আমার কষ্ট হবে। তাই আজ ওভেনটা 3 মিনিটে পরিষ্কার করে নিলাম। আজ শুধু কিন্তু আমি ওভেনই পরিষ্কার করিনি, এই যে ফ্রিজটা দেখছেন আপনারা, ফ্রিজটাও কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে যে কিছু পানি আমি ঠান্ডা করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি।
আমি কিন্তু অসুস্থ, তারপরেও কিন্তু আমি মনের জোরেই কিন্তু আমি আমার এই কাজগুলোতে হাত দিয়েছি এবং একা করে কিন্তু সংসারের এই বড় বড় কাজগুলো আমি করে নিচ্ছি। আর এই কাজগুলো করতে কিন্তু যথেষ্ট সময় লাগে, যে একটা ওভেন পরিষ্কার করতে 3 থেকে 5 মিনিট বা 7 মিনিট লাগলেও একটা ফ্রিজ পরিষ্কার করতে কিন্তু কমসে কম কিন্তু আধা ঘন্টা বা 45 মিনিট লাগবেই। এছাড়াও দেখেন এই যে রান্নাঘরে যে এই যে সেলফটা দেখতে পাচ্ছেন, থালা বাসন রাখার যে র্যাকটা, আমার এই র্যাকটা কিন্তু ফিক্স করা। এটা কিন্তু পার্ট টু পার্ট খোলা যায়, কিন্তু খোলাটা কিন্তু একটু কঠিন। যখন আপনি বাসা ছেড়ে চলে যাবেন তখন আপনি পার্ট টু পার্ট একবারে খুলে নিতে পারবেন, কিন্তু তার আগেই কিন্তু এটা পার্মানেন্টলি ফিক্স করা। তো খোলার ভিতরে শুধুমাত্র 2টা তাক এখানে উঠানো যায়। একটা তাক আমি উপর থেকে উঠিয়ে নিচে নামিয়ে রেখেছি, আর আরেকটা তাক এই যে সেকেন্ড যে তাকটা সেটা আমি উঠিয়ে নিব। বাকি সব কিছু কিন্তু এখানে ফিক্স করা। আর এটা এমন অবস্থায় এসেছে, আমি কিন্তু টানা 6 বছর বা 5.5 বছরের মতো কিন্তু এই তাকটা আমি ইউজ করছি। তো এটা এভাবে করেই কিন্তু পরিষ্কার করতে হয়। খুব বেশি পানি দিয়েও কিন্তু আমি বা একটু জোরে প্রেস করেও যে আমি এটা পরিষ্কার করব সেটাও করা যায় না। তাকটাতে যে কালো যে কালারটা করা আছে, এখন কিন্তু বেশি ঘষাঘষি বা মাজামাজি করলে কিন্তু কালো এই যে রঙটা সেটা কিন্তু খুলে খুলে আসে। তো যাই হোক, আমি যথেষ্ট আলতো হাতেই কিন্তু এটাকে মুছে নেওয়ার চেষ্টা করছি, সাথে কিন্তু ওয়ালের যে দাগগুলো রয়েছে সেটাও কিন্তু একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। এই তো আজ অসুস্থ শরীর নিয়ে কিন্তু সংসারের এতগুলো কাজ করছি, তারপরেও কিন্তু নিজের জন্য অনেক বেশি ভালো লাগা কাজ করছে। আমি জানি যে আমার এই কাজগুলো করার জন্য, রান্নাঘরকে ঝকঝকে তকতকে বা পুরো বাসাটাকে পরিপাটি গুছিয়ে রাখার জন্য কিন্তু কেউ আমাকে অ্যাওয়ার্ডও দিবে না, কেউ আমাকে ভালো কথাও বলবে না, বা কেউ আমাকে বলবে না যে তোমার শরীর অসুস্থ, তুমি রেস্ট নাও। তারপরেও কিন্তু করি শুধুমাত্র সব কিছু নিজের মনে করে, নিজের সংসার, নিজের সন্তান, নিজের জিনিসপত্র, নিজের ফ্যামিলি, নিজের সুখের একটা জায়গায় সব কিছুকে এইভাবে আসলে প্রায়োরিটি দিয়ে মনে করেই কিন্তু এই কাজগুলোকে শেষ করার চেষ্টা করি। শুধুমাত্র নিজের মনের ভালো লাগাকেই এত বেশি গুরুত্ব দেই যে চোখের সামনে এগুলোকে একটু ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন বাসাটাকে পরিপাটি দেখলে নিজের মনকে ভালো লাগবে, মনের প্রশান্তিটা বাড়বে এজন্য। তারপরেও কিন্তু শুনতে হয় আমাদের মতো মেয়েদেরকে, দিন শেষে কিন্তু নারী একা, তোমার নিজের বাড়ি বলে কিছু নাই, নিজের বলে কোনো কিছু নাই। তারপরেও আমরা দেখেন কত পরগাছার মতো জীবনটাকে ধারণ করি, তাই না? এত কিছু করার পরেও কিন্তু সেই সবাইকে নিজের মতো করে আপন করে ভেবে নেওয়ার চেষ্টা করি। আর এখানেই হচ্ছে নারী জীবনের সার্থকতা, মানে আরেকজনের জন্য নিজের জীবন উৎসর্গ দেওয়ার মধ্যেই কিন্তু আমরা নিজেদের জীবনের সার্থকতাকে বেশি বড় মনে করি। তো এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি, আর আজ সংসারের অনেকগুলো বড় বড় কাজ করে নিয়েছি। তো তা তো দেখতেই পেয়েছেন, অনেক কিছু রিফিল করে নিয়েছি, ওভেন পরিষ্কার করেছি, ফ্রিজ পরিষ্কার করেছি, এই শেলফটা পরিষ্কার করেছি। তো রান্নাঘরের আরও যে ছোটো ছোটো তাকগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করেছি। আর পাশেই হচ্ছে আমার এই হেল্পিং হ্যান্ড আপা আজকে যা রান্নাবান্না করব সেগুলো কেটে কুটে গুছিয়ে দিয়ে গেছে। তো ওগুলো আবার আমি ধুয়ে এক সাইডে ঢেকে রেখেছি, ওগুলো পরবর্তীতে রান্না করে নিব। আর এখন বিকেলবেলা বাচ্চাদের জন্য সসেস দিয়ে আমি একটু নুডলস করে দিচ্ছি। এই ছিল আজকের ব্লগ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।